আমার নাম ভদ্রম রং। আমার পিতার নাম পিতামৃত রজীন্দ্র কাগরা, মাতামৃত বিশ্বমুনিম রং। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 20 থেকে 21 বছর মতো। তখন আমি এই হালঘাট মডেল স্কুলে আমি ক্লাস 10-এর ছাত্র এবং এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তা আমার মার্চে 7ই মার্চের পর বঙ্গবন্ধু ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আমরা সবাই মানে মুক্তিযুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিই। 25শে মার্চের পর যখন নাকি দেশে আন্দোলন শুরু হয় এবং বিভিন্ন জায়গায় প্রতিরোধ শুরু হয়, তখন আমরা আমাদের এলাকায় নিজ নিজ এলাকায় আমরা মুক্তিযুদ্ধের জন্য আমরা সংগঠিত হই। পরবর্তী সময়ে আমরা ভারতে চলে যাই। আনুমানিক এপ্রিল মাসের প্রথম দিকে আমি ওই নেলুয়াগিরি চাওড়াপাড়া ক্যাম্পের অপোজিট সাইডে নেলুয়াগিরি ক্যাম্পে, ভারতের নেলুয়াগিরি ক্যাম্পে ওই জায়গা দিয়ে আমরা উঠি এবং সেখানে আমরা কিছুদিন থাকি। থাকার পর আমি বাগমারা শরণার্থী শিবিরে চলে যাই। সেখানে 15-20 দিনের মতো ছিলাম। তারপর দেখা গেল যে খুবই অসহনীয় কষ্ট এবং শরণার্থী জীবনযাপন খুবই খারাপ। পরবর্তী সময় সিদ্ধান্ত নেই যে এখানে এইভাবে কষ্টকর জীবনযাপনের চেয়ে মুক্তিযুদ্ধে চলে যায় এবং সেখানে আমরা যুদ্ধ করে হইলেও আমাদের দেশকে স্বাধীন করব। আর যদি মরতেও হয় তো আমরা বীরের মতো মরব, কিন্তু এখানে আর কুকুর শ্রীগালের মতো মরতে চাই না। এই আশায় আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা ইউথ ক্যাম্পে চলে যাই এবং রিক্রুট হয়। 15-20 দিন পর আমরা ট্রেনিংয়ে চলে যাই। তোরা রংনাবাগ ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং হয়। আমরা 150 জনের মতো এক বেসে ছিলাম। রংনাবাগ ট্রেনিং সেন্টারে 7 নম্বর উইংয়ে ছিলাম। সেখানে আমাদের 21 দিনের ট্রেনিং হয় বেসিক, আর 5 দিন ট্রেনিং হয় জঙ্গল ট্রেনিং। আমরা 1 মাস 5 দিন ট্রেনিং শেষ করে আমরা জাকসংগ্রাম আমাদের একটা সাবসেক্টর ছিল, বাগমারা সাবসেক্টর, সেখানে হেডকোয়ার্টারে চলে যায়। সেখানে 10-15 দিন থাকার পর আমাদের জন্য হাইড আউট নির্ধারণ করা হয়। আমরা প্রথমে চলে যাই নামগুলো মনে নাই। না, রংনাবাগ না, এটা হলো রাঙাসরা, ইন্ডিয়ার রাঙাসরা একটা স্থানে আমাদের প্রথম হাইড আউট হয়। সেখানে সকালে যখন আমরা গেলাম রাত্র হয়ে যায়। পরবর্তী সময়ে সকালে ওঠার পরে দেখা গেল যে কিছু মিস ফায়ার হয়েছে। আমাদের অপোজিট সাইডে ছিল 3টা হাইড আউট, মানে ক্যাম্প, ওই পাকিস্তানি বাহিনীর 3টা ক্যাম্প। একটা হইল বাদমবাড়ি ক্যাম্প, আরেকটা হইল ওই বিজয়পুর ক্যাম্প, আরেকটা হইল ওই ফারাংপাড়া ক্যাম্প। 3টা ক্যাম্পের মাঝামাঝিতে কিন্তু ওই রঙরা না আমাদের হাইড আউট। আমরা পরে দেখা গেল যে কিছুক্ষণ পরে দেখা গেল যে মানে সকালের দিকে আমরা রেখিতে চলে যাই। আমরা 3 জন, মুসলিম 2 জন মুক্তিযোদ্ধা আর আমরা রেকি করার জন্য ওই ফান্দা গোপালপুর হয়ে দুর্গাপুর পর্যন্ত আমরা রেকি করে আসি। পরবর্তীতে আমরা যখন আসি শুনলাম যে এখানে একটা ফায়ার হয়েছে। পরবর্তীতে আমরা পজিশনে চলে যাই। সারাদিন থাকার পর বিকাল টাইমে যখন নাকি যে 4টা-5টার দিকে যে দেখা গেল যে এইভাবে তো থাকা যায় না, আমরা হয়তো একটা 5 রাউন্ড ফায়ার করে দেখি। পরে আমাদের কোম্পানি কমান্ডার 1st রাউন্ড ফায়ার করলো। ফায়ার করার পরে দেখা গেল যে বৃষ্টির মতো ক্রসিং ফায়ার শুরু হইলো। পরে আমরা ব্যাক করে PWDতে চলে যাই। সেখানে থাকার পরবর্তী সময়ে সকালে ক্যাপ্টেন মুরারি, ইন্ডিয়ান BSF-এর ক্যাপ্টেন,
সে আসলো এক এক প্লাটুন বিএসএফ নিয়ে এবং আমাদের খোঁজখবর নিল। পরবর্তী সময়ে আমাদের খবরাখবর নেওয়ার পরে সে একটা ফায়ারিং করার জন্য পরিকল্পনা নিল এবং 4-5 জনকে রিক্রুট করলো যে এই 4-5 জন ওই সামনে খোলা জায়গায় গিয়ে একটু ডাইমা গান গাইতে হইল। হ্যাঁ, যখন আর বাকি পজিশনে ছিল ওরা তারা হইলো হেভি মেশিন গান এবং মোটর সমস্ত মানে পজিশন মতো স্থাপন করার পরে 4-5 জন যখন রেখে ওই খোলা জায়গায় গিয়ে যখন নাচানাচি করলো। পরবর্তী সময়ে যখন ওই যে বাদমবাড়ি ক্যাম্প থেকে পাকিস্তানি ক্যাম্প এবং ফারাংপাড়া ক্যাম্প থেকে যখন তারা লক্ষ্য করলো যে বন্দুক চলে আসে, যে তাদের বুঝে মুক্তি পায়নি, তখন তারা যখন ফায়ার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন এখান থেকে সিলিং প্রথমে শুরু হলো। সিলিং হওয়ার পর দেখা গেলো যে 15-20 থেকে 40 মিনিট দুই পক্ষ কিন্তু ফায়ারিং হয়েছে, মর্টার সেল হয়েছে। পরবর্তী সময় ব্যাক করে চলে গেছে। পরবর্তী দেখা গেল যে অতর্কিত আক্রমণে তাদের অনেকগুলো ব্যাংকার নষ্ট হয়েছে এবং তারা প্রায় 10-15 জনের মতো তারা মারা গেছে পাক সৈন্যরা। পরবর্তী সময়ে আমাদেরকে আবার এই যে ফান্দায় আমাদের স্থায়ী করা হয়েছে। আমরা সেখানে 9 মাস ছিলাম, মানে ডিসেম্বর মাস পর্যন্ত ছিলাম। সেখানে আমাদের অনেকগুলি এই মানে অনেকগুলি আমাদের এই যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায়। যেমন একটা যুদ্ধ সবচেয়ে বড় মানে আমাদের মনে রাখার মতো, যে গোপালপুর নামক জায়গায় স্থানে আমাদের যুদ্ধটা হয়। সেই যুদ্ধে দুর্গাপুর থেকে রাজাকার এবং পাক বাহিনী মিলে একটা পেট্রোল আর কি 10-15 জন একটা পেট্রোল পার্টি সেখানে পূর্ব দিকে মানে বারোমার দিকে তারা ওই রাস্তাতে বর্ডার রাস্তাতে যাওয়ার তারা যাইতেছিল। আমরা সংবাদ পাই, আমাদের গুপ্তচর মাত্র সংবাদ পাই, আমরা পজিশন নেই এবং সেখানে ওই মানে এটা তো প্রায় নভেম্বর মাসের শেষ দিকে আমাদের ইয়াতে ছিল কি বলে আমাদেরকে সাপোর্ট করার জন্য ইন্ডিয়ান কিছু বিএসএফের যা ছিল কভারিং দেওয়ার জন্য, আমাদের কভারিং দেওয়ার জন্য বিএসএফের সিপাহী ছিল এবং একজন ক্যাপ্টেন ছিল। আর আমরা প্রায় 1 শতাধিক মুক্তিযোদ্ধা সেখানে ছিলাম। পরবর্তী সময়ে মানে ঠিক রেঞ্জের ভিতরে আসার পর সে ব্রাশ ফায়ার করার পরে সিলিং দেওয়ার পরে ওই পেট্রোল পার্টিতে যারা ছিল সব মারা গেছিলো। দেখা গেল এটা সকাল 10টা-11টার দিকে ঘটনা। পরবর্তী সময়ে মেজর আসলো প্রীত সিং, সে আসলে পরে লাশ আনতে যাবে। আমার নাম নৌকান্ত সাংমা, পিতার নাম চন্দ্র মারাক, মায়ের নাম সিন্ধি সাংমা। আর আমার পরিবারের নাম প্রমীলা মারাক। আমার বয়স 1950 জনের জন্ম। আমি 22 বছরের ভিতরে আমি মানে ভারতে চলে যাই। ওখান থেকে আমি 3 দিন মে মাসের প্রথম দিকে যাওয়ার পরে 3 দিন পরে আমরা 11 নং সেক্টরে ট্রেনিং এর জন্য চলে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। সেখানে আমরা 1 মাস ট্রেনিং নিয়ে আবার সেই ডালু সেক্টরে সেখানে আমাদের ক্যাম্প প্রতিষ্ঠা হয়। সেখান থেকে আমরা বিভিন্ন স্থানে ছোটখাটো মানে অপারেশন হয়। আর বড় অপারেশনের মধ্যে কাটাকাটি ব্রিজ, তেলাকালি ক্যাম্প আর ডালুতেও এখানে হয়। আর এমনি তো অনেক কিছু আমরা মানে অপারেশন করেছি। আর ট্রেনিং এর ভিতরে যখন কি আমাদের মানে
ওখান থেকে মানে নাজমুল বাইকে মানে কোম্পানি কমান্ডার ও উইলিয়াম মারাকে কোম্পানি টয়েসি হিসাবে আমাকে মানে ওখান থেকে ট্রেনিং সেন্টার থেকে পাঠাই দেওয়া হয়। আমরা সেখানে মাসাং পানিতে আমাদের ক্যাম্প স্থাপিত করার পর সেখান থেকেই আমাদের প্রথম অপারেশন আমাদের হলদিগ্রাম ক্যাম্প। সেখানেও আমরা বাস্তবায়ন করতে পারিছি। সেখান থেকে আমরা মানে অ্যামিনেশন এক বক্স সেই ক্যাম্প থেকে আলবদর রেজাকারের ক্যাম্প থেকে নিয়ে যেতে পেরেছি ক্যাম্প সার্চ করে। আবার এরপরে বিভিন্ন স্থানে আমরা মানে অপারেশন করেছি। এরপরে কাটাগাড়ি ব্রিজ বড় অপারেশনের মধ্যে, সেখানেও এই ব্রিজ আমরা মানে সাকসেসফুল উড়াই দিতে পেরেছি, সাকসেসফুল হয়েছি। সেখান থেকে আমরা যখন নাকি রাঙ্গামাটি কলসপাড় গ্রামে মানে আশ্রয় নেই, সরাসরি আমরা ভারতে চলে যেতে পারি নাই সেদিন। সেখানে আমাদের মানে দিনের 2টা-2:30টার দিকে আমাদের মানে পাকিস্তানি সৈন্যরা আলবদর রেজাকার আমাদের থেকে সেই রাঙ্গামাটি কলসপাড় গ্রামে তারা আমাদের ঘেরাও করে সেই দিনের 2টার দিকেই। সেখানে অনেক ফাইট করেছি। ফাইটের মধ্যে আমাদের মানে নাজমুল কোম্পানি কমান্ডারও ছিল সেখানে, সেই দিন সেও মারা যায়। এরপরে তার 67 ভাই সম্পর্কে লাগে, এর মধ্যে 2 জন সেখানেও মারা যায়। তার নাম হলো, আরেকজনের নাম হলো আলী হোসেন আর মুজাফর হোসেন। আর মানে গুলিবিদ্ধ হয়েছিল 3 জন। সেখানে আমার এখনো নাম মনে আসে না, সেই জন্য বলতে পারলাম না। আর সেখান থেকে আমরা আবার মানে দিয়ে সারাদিন ফাইট করার পরে ভারতে চলে যাই রাত্রে। এরপরে অনেক বিভিন্ন স্থানে অপারেশন করছি। আবার মানে এরপরে মানে যে দালুতেও অপারেশন, আমরা বড় অপারেশন করেছিলাম। এরপরে শেষ দিকে মানে বড় অপারেশনের মধ্যে আমি ছোটখাটো অপারেশন করি বলবো না, কিন্তু বড়গুলি আমি মানে যেটা অপারেশনে আমি মানে ছিলাম সেটাই আমি বলতেছি। তেলাখালী ক্যাম্প মানে শেষ দিকে আমাদের বড় অপারেশন। সেই অপারেশনে মনে জুতোর ডিগলার দেওয়ার 3 দিন আগে সেই অপারেশনটি হয়। সেই অপারেশনে অনেক লোক, আমাদের লোক মারা গেছে। আমাদের কোম্পানি সেদিন টয়েসেও মারা গেছে। আর আমাদের ইয়াতে ওটা তো ভারতের সৈন্য ছিল সেখানে এই অপারেশনে, সেখানে ভারতের সৈন্যরা 19 জনের মতো মারা গেছে। আমাদের মুক্তিযোদ্ধারও 11 জন মারা গেছে। সেখানে মোট মনে হয় 31 জন মারা গেছে আমার। এরপরে মানে তারা ভারতের ইয়ার কাছে মানে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল ক্যাম্পে। সেই 9টায় ক্যাপচার করা হয়েছিল এই ক্যাম্পটি। এরপরে আমরা মানে কাটাপাটিতে ছিলাম। সেখান থেকে এসে মানে সেই আমাদের যখন রক্ত গরম ছিল, সেখানে সেই ভারতীয় সৈন্যরা যখন হাতে যা পাকিস্তানের সৈন্যরা আত্মসমর্পণ করেছে, আমরা সেটাকে দ্বিধাবোধ না করে 10 জনকে আমরা মানে সেখানে যে গুলি করে মাইরে ফেলি। মাত্র 1 জন ধরে নিতে পারছে তারা। এটাই মানে আমাদের শেষ অপারেশন। সন্ধ্যারানী সাংমা। আমার পিতার নাম জমির মারা, মার নাম হলো রিনমণি সাংমা। আমার ইদিলপুর, সেই টাঙ্গাইল মধুপুর ইদিলপুর গ্রামে আমার জন্ম। এরপরে আমি যখন ছোট ছিলাম তখন আমরা চলে যাই জাঙ্গালিয়া গ্রামে ঝুম চাষ করার জন্য, এবং ওইখানে আমি লেখাপড়া করি জলছত্র মিশন স্কুলে ক্লাস 5 পর্যন্ত। এরপরে এখান থেকে পড়াশোনা করা শেষ হয়ে আবার যাই ভুতিয়া হাই স্কুলে। ওইখানে আমার মাসির বাড়িতে থেকে আমি লেখাপড়া করি এবং সেখানে ক্লাস 8 পাস করে আবার ওই স্কুলে আমি 2 বছর টিচারি করি। এরপরে আমাদেরকে
আমাদের সেই মিস্তস মাসিমা হালুয়াঘাট জয়রামকুড়া খ্রিস্টান হসপিটালে আমাদেরকে নার্সিং ট্রেনিং করার জন্য নিয়ে যান উনি। এবং ওইখানে আমরা 1969 সালে আমি আর আমার দিদি ভেরোনিকা সাংমা এবং সন্ধ্যারানী সাংমা আমরা ওইখানে নার্সিং ট্রেনিং করি। এবং ওইখানে 1969 সালে ওইখানে 3 মাস আমরা সেপ্টেম্বর মাসে চলে যাই। 3 মাস ওইখানে প্রিটেস্ট ট্রেনিং করার পরে ওইখানে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা শেষ করার পরে ওইখানে আমরা পাস করি। এরপরে 1970 সালে আমরা ফার্স্ট ইয়ার ট্রেনিং নার্সিং করি। এই ফার্স্ট ইয়ার ট্রেনিং শেষ করার পরে আবার আমরা সেই 71 সালে সেকেন্ড ইয়ার ওইখানে যখন আমরা নার্সিং ট্রেনিং করি তখন সেই 1971 সালে উত্তাল মাস এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যে স্বাধীন সার্বভৌম 26শে মার্চ উনি সেটা ঘোষণা করেন। এরপরে সেখানে অনেক গোলমাল গন্ডগোল এবং অনেক থাকার মতো পরিবেশ ছিল না, তাই আমাদেরকে এখান থেকে চলে যেতে হয়। প্রথমে পানিহাটা মিশন, ওইখানে থাকা সম্ভব হলো না। এরপরে আমরা চলে যাই পশ্চিম বারোমারি থেকে ওইখানেও 1 সপ্তাহ থাকার পর ওইখানেও আমরা মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়েছি এবং জনগণকেও সেবা দিয়েছি। এরপরে আমরা চলে যাই সেই মরিয়মনগর খ্রিস্টান মিশনারিতে। ওইখানে ছিলেন আমাদের পরিচালক হিসাবে এবং তিনি ছিলেন ফাদার দামেন। ওনার অবদান অনেক, আমরা কোনো দিনও ভুলব না। ওইখানে 2 সপ্তাহ আমরা ছিলাম। 2 সপ্তাহ থাকার ওইখানে কোনোভাবে সম্ভব ছিল না, থাকার মতো পরিবেশ ছিল না এবং সেখানে অনেক হত্যাযোগ্য এবং অত্যাচার, অবিচার, নারী নির্যাতন, অনেক কিছু অনেক থাকার কারণে, অত্যাচার অবিচার থাকার কারণে আমরা সেখানে থাকতে পারিনি। এবং সেই মে মাসের দিকে আমরা চলে যাই আবার ভারতে ওইখানে বারিঙ্গাপাড়া মিশন হয়ে আমরা ওইখানে 5,000 লোকের মতো ওইখানে আমরা রাত 3টায় চলে যাই। এবং আমার খগেন দাদা এবং আমার দুলা ভাই জ্ঞানেন্দ্র মারা ওনারা আমাদেরকে নিয়ে যান এবং রাস্তায় অনেক আমরা শত্রুদের মোকাবিলা করতে হয়েছে এবং শত্রুদের মোকাবিলা করার পরে আমরা চলে যাই সেই বারিঙ্গাপাড়া মিশনে। ওখানে অনেক শত্রুরা আমাদেরকে আক্রমণ করে, তবু আমরা কোনোভাবে কষ্ট করে আমরা চলে যাই বারিঙ্গাপাড়া মিশন। ওইখানে ফাদার দামেন ছিলেন এবং ফাদার দামেন আমাদেরকে ছাড়েন নাই। তবু আমার খগেন দাদা এবং আমার জ্ঞানেন দাদা দুলা ভাই ওনারা না, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। সেই আবার ওখান থেকে আমরা চলে যাই সেই চাপাহাতি গ্রামে, মহেন্দ্রগঞ্জ থানার অধীনে সেই চাপাহাতি গ্রামে আমরা ওইখানে ছিলাম 9 মাসের মতো। 9 মাস থাকার পরে আবার এই অক্টোবর মাসের দিকে আমাদের ডাক্তার প্রেমাঙ্কর রায়, উনি ছিলেন পীযূষকান্তি রায়ের ছোট ভাই ডাক্তার প্রেমাঙ্কর রায়। ওনার সাথে দেখা হয় আমাদের সেই আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে চাপাহাতি গ্রামে। তখন উনি বলেন, সন্ধ্যা ভেরোনিকা, তোমরা তো কাজ জানো, তোমরা ট্রেনিং আছে, এখানে এই চাপাহাতি গ্রামে 1 মাইল পশ্চিমে একটা অস্থায়ী হসপিটাল খোলা হবে, 11 নং সেক্টর ফিল্ড হসপিটাল, সেখানে তোমরা কাজ করতে পারো। এবং যখন আমরা আমার জ্যাঠামশাই আমরা খুব কষ্টে ছিলাম, যখন আমাদের ডাক্তার প্রেমাঙ্কর রায় কাজ দেন তখন আমরা ওইখানে নার্সিং ট্রেনিং হিসাবে কাজ করি। 45 শয্যা বিশিষ্ট ওইখানে হসপিটাল করা হয়েছিল তারাই বাসের বেড়া দিয়ে এবং 6 বাসের ছানি ছিল ওই হসপিটাল। এবং ওইখানে অনেক মুক্তিযোদ্ধা আহতদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হতো
এবং আমরা তাই সেবা যে যখন গুলি লাগে তখন আমরা অপারেশন করে গুলি বার করি, ড্রেসিং করি, সেলাই করি। এবং যারা ওইদিকে ওইখানে দুইটা ওয়ার্ড ছিল, একদিকে মেডিকেল ওয়ার্ড, একদিকে সার্জিক্যাল ওয়ার্ড। এরপরে আমরা ওইখানে থাকার পরেও ওনারা বলছিলেন যে তোমাদেরকে যুদ্ধে নামতে হবে এবং ওনারা বলছিলেন আমাদেরকে লুঙ্গি পরাইয়ে, শার্ট পরাইয়ে, মাথায় পাগড়ি কিংবা টুপি দিয়ে তোমাদের পুরুষদের সাথে বাংলাদেশে ডাইরেক্ট যেতে হবে এবং যুদ্ধ করতে হবে। কিন্তু এরপরে আবার সেই ধানুয়া কামালপুরে এক বিরাট ধরনের যুদ্ধ হয়, 40 জন ওখানে ভারত সৈনিকও ছিলেন এবং মুক্তিযোদ্ধারাও ছিলেন। ওখানে সবাই মারা গেছে, কিন্তু ভাগ্যক্রমে একজন লোক বেঁচে যায়। সেই লোকের নাম হইল মাইকেল মেক্রিক। উনি ছিলেন বাঙালি খ্রিস্টান এবং তাকে গুলি লেগে চামড়া সব উধাও হয় নাই ঠিকই, কিন্তু তার মাথার খুলে উড়ে গিয়েছিল। তখন আমি আর দিদি ভেরোনিকা বলছিলেন এই লোক তো মারা যায় না। ওইখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই যুদ্ধ স্থানে এবং আমরা ওইখানে সেই লোকের যে মগজ উড়ে গিয়েছিল ওইটা টুকাইয়ে আমরা ওখানে দিদি বলছে যে সন্ধ্যা তুমি ওই মগজটা তুলে আনো। পরে আমরা ওইখানে গুঞ্জা দিয়েছি এবং তুলে এখানে আমরা দীপা দিয়েছি। এবং দিদি ভেরোনিকা বলছিল সন্ধ্যা তুমি ফুলকড়ির পাতা আনো, এইটা কসলাইয়া এটা করো, এখানে ঢুকাও। পরে আমি এইভাবেই করেছি। এবং তখন দিদি বলছিলেন যে ওই সন্ধ্যা একটা শক্ত কাঠি আনো, এই চামড়াটা আমরা দুইজন সুন্দরভাবে ওই চামড়া যেটা আলগা হয়েছিল এইটা সুন্দর করে আবার দুইজনে টেনে সুন্দর করে জোড়া লাগাইয়ে দিদি বলছিলেন যে এই সন্ধ্যা তুমি কাঠিটা চুকাও। পরে আমরা কাঠিটা চুকাইয়ে এটা সেলাইয়ের কাজ করেছি, সুইয়ের কাজ করেছি আমরা যেভাবে পারি। তখন দিদি বলছিলেন সন্ধ্যা তুমি কি দিয়ে সেলাই করবো? আমরা শাড়ি ছিঁড়ো, শাড়ি। পরে আমি শুরু করে একটা শাড়ি ছিঁড়ে পরে ওইটা সুতার কাজ, ওইটা পাকাইয়া সুতার কাজ করেছি। এবং দিদি বলছেন ওই সন্ধ্যা তোমার শাড়ি ছিঁড়ো, শাড়ি। ওই শাড়িটা ছিঁড়ে আবার একটা ব্যান্ডেজের কাজ করেছি। ব্যান্ডেজের কাজ করে আমাদের কি অবস্থা হবে এবং না হবে আমাদের জন্য চিন্তা নেই, কিন্তু এই রোগীটাকে বাঁচাইতে হবে এবং দেশটাকে স্বাধীন করতেই হবে। এই ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে ওনারা যারা আমাদেরকে চাকরি দিয়েছিলেন কিংবা আরও অন্যান্য আমাদের মেজর, কর্নেল, ক্যাপ্টেন, সাংবাদিক, ওনারা সবাই বললেন যে না, আসলে এরা নার্স, আসলে এদের ট্রেনিং আছে। এ কথা ওনারা বলছিলেন তাদেরকে এই হসপিটালে রাখতে হবে, রুগীদের সেবা দিতে পারে, সেলাই করতে পারে, অপারেশন করতে পারে। এইভাবেই কাজ চলছিল। এবং আর আমাদেরকে পুরুষদের সাথে লুঙ্গি পরাইয়ে কিংবা শার্ট পরাইয়ে মাথায় গামছা বেঁধে আমাদেরকে আর ছাড়া হয় নাই। মুক্তিযোদ্ধাদের পুরুষদের সাথে আমরা ওইখানে ছিলাম। এবং এরপরে আমরা নভেম্বর মাসের দিকে আবার আমরা এখানে আসি 11 নং সেক্টর হসপিটাল থেকে। পরে আমরা সেই ধানুয়া কামালপুর হয়েই আসছি। এবং এরপরে আমরা ছিলাম শেরপুর থেকে ওইখানে তাঁবু খাটাইয়ে আমরা রোগীদেরকে সেবা দিয়েছি দিনরাত 24 ঘন্টা। এরপরে আসলাম বক্সিগঞ্জে ওইখানেও তাঁবু খাটাই মাঠে আমরা সেবা দিয়েছি রোগীদেরকে। এরপরে আমাদেরকে টার্গেট করে আল বদর, রাজাকার, পাক সেনা ওনারা টার্গেট করলে গুলি ছুঁড়েছিল, মোটার সেল বোম আমাদের উপরে নিক্ষেপ করেছিল। কিন্তু ঈশ্বরের কি মহান কৃপায় আমরা আমাদের উপর পড়ে নাই, অন্য জায়গায় পড়ে গিয়েছিল। কাজেই ঈশ্বরের দয়ায় আমরা একজনও মারা যায় নাই। আমরা সবাই
বেঁচে আছি ওই দিনের। এরপরে আবার আসি আমরা জামালপুর সদর হসপিটালে। ওইখানে 2 সপ্তাহ থাকার পরে রুগীদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে ওইখানে 2তলা হসপিটাল ছিল, ওইখানে আমরা সেবা দিয়েছি। এবং নার্সেস কোয়ার্টারে একজন মহিলা ছিলেন, উনি ছিলেন রাজাকার, এবং আমাদের সঙ্গে উনি সেবা দিয়েছেন। এবং ডাক্তার বলছিলেন, সন্ধ্যা বেরোনিকা, তোমরা এই মহিলার খাবার খেও না, কারণ এই লোকটা ভালো না, এই লোকটা আমাদের শত্রু, কাজে আমরা খাই নাই। এরপরে আমরা শুনলাম চারিদিকে বিজয় ঘোষণা হয়েছে, দেশ শত্রুমুক্ত হয়েছে। এরপরে আমাদের দুলাল দাদা এবং মেসবাউদ্দিন আহমেদ এবং ক্যাপ্টেন এবং ওনারা আমাদেরকে জামালপুর থেকে সেই আমার ভেরোনিকা দিদির বাবার গ্রামে, আমলিতলা গ্রামে, ওনারা আমাদেরকে জিপে করে এখানে পৌঁছে দিয়েছেন আমার কাকার কাছে। কাকা বিশ্বনাথ পাস্তার, উনি ছিলেন পাস্তার। এরপরে আমার কাকা একটা লিখিত দিয়েছিলেন, আমি আমার 2জন মেয়েকে বুঝিয়া পাইলাম, এইভাবে উনি দিয়েছিলেন কাগজ আমাদের সেই দুলাল দাদা, ক্যাপ্টেন দাদা, ওনাদের কাছে। এরপরে আমি বলতে চাই, আমরা যে দেশ স্বাধীন করেছি এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, মহিলা পুরুষ, আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং এই দেশ আমরা মনে করি এখন শত্রুমুক্ত হয়েছে, কিন্তু এখনও শত্রুমুক্ত হয় নাই দেশ জঙ্গিবাদে ভরা, শত্রু আলবত রাজাকারে ভরা। কাজে আমাদের সচেতন থাকতেই হবে, এই দেশ যেন পরাধীন না হয়। কত কষ্ট করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আসলে এই দেশ আমাদের সোনার বাংলা আমরা মনে করি। এবং এই আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশ স্বাধীন করেছি, আমার বিশেষ অনুরোধ, এই দেশ যেন কোনো দিন আবার শত্রু পরাধীন না হয়। সবসময় আমাদের সজাগ এবং সোচ্চার হয়ে থাকতে হবে। এই দেশ যেন আবার আমরা যে স্বাধীন বাংলা পেয়েছি, সেই স্বাধীন বাংলায় যেন থাকে। এবং আমার অনুরোধ বর্তমান প্রজন্মের কাছে, এই মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কোনো দিন বিকৃতি যেন না হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস যেন চির উজ্জ্বল হয়ে থাকে, এই আমার সবার কাছে বিশেষ অনুরোধ। এই বলে আমার এই ছোট বক্তব্য শেষ করলাম। বলার মধ্যে ভুল ত্রুটি থাকলে আপনারা সবাই ক্ষমা করে নেবেন। ধন্যবাদ সবাইকে। সাংমা। আমার জন্ম 1947 সালে। মুক্তিযোদ্ধার সময়কালীন আমার বয়স ছিল 24 বছর। আমাকে রিক্রুটিং করেন প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব, বর্তমান যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশ সরকারের। উনি রিক্রুটিং করে ট্রেনিংয়ের জন্য পাঠান তেলডালা ব্রিগেড হেডকোয়ার্টারে। ওইখানে সেনাবাহিনীর সঙ্গে আমরা ট্রেনিং করি। ট্রেনিং চলাকালীন আমরা অনেক লোক ছিলাম, তার মধ্যে আশরাফুল ইসলামও ছিলেন আমাদের সঙ্গে, শহীদ নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম। তো ওই ট্রেনিং শেষে আমাদের মহেন্দ্রগঞ্জ 11 নম্বর সেক্টরে পাঠান। মহেন্দ্রগঞ্জ 11 নম্বর সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করেছি। তারপর সেখান থেকে আমাদের পাঠানো হয় ময়মনসিংহ ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই 3 জেলা মিশন দিয়ে আমাদের পাঠানো হয়। আমরা
চলে আসি। ওই কর্নেল আবু তাহের সাহেব যেদিন নিহত হন, পা ওনার যেদিন চলে যায়, সেই দিন কর্নেল আবু তাহের সাহেব আমাকে বলেছিলেন যে এই অ্যাডভান্স। আমি বললাম যে স্যার ওদিক থেকে তো আর্টিলারি ফায়ার আসতে আসতে গোলা বর্ষণ হচ্ছে, ওই দিক যাবো না স্যার, একটু পরে যাই, অন্যদিকে যাই। কয় তোমাকে শুট করব। এমন ভাবে আমাকে থ্রেট দেন। তারপর না পারা আস্তে আস্তে অগ্রসর হই, যে মুহূর্তে ঠিক সেই মুহূর্তেই বিশাল একটা শব্দে গোলা বর্ষণ হয়। ওই গোলা আয়শা কর্নেল তাহের স্যারের পায়ের উপর পড়ে। সেইখান থেকে কর্নেল তাহের স্যারকে নিয়ে আমরা বান্ডুরে চলে আসি। ইন্ডিয়ান বান্ডুরে চলে আসার পরে ওইখানে খবরাখবর দিয়া তারপরে ওনাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কত তারিখ ছিল তা আমার সঠিক খেয়াল নাই, তবে সেদিন খুব ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আমার সঙ্গী দুইজন, একজনের বাড়ি ছিল টাঙ্গাইল, দুইজনের বাড়ি টাঙ্গাইল। একজনের নাম ছিল আবুল কালাম আজাদ আর একজনের নাম ছিল আবুল কালাম আজাদ তালুকদার। ও তালুকদার গোষ্ঠীর ছেলে। আমি দিলীপ সাংমা। আমার জন্ম 1947 সালে। মুক্তিযোদ্ধার সময়কালীন আমার বয়স ছিল 24 বছর। আমাকে রিক্রুটিং করেন প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব, বর্তমান যিনি ধর্মমন্ত্রী বাংলাদেশ সরকারের। উনি রিক্রুটিং করে ট্রেনিংয়ের জন্য পাঠান তেলডালা ব্রিগেড হেডকোয়ার্টারে। ওইখানে সেনাবাহিনীর সঙ্গে আমরা ট্রেনিং করি। ট্রেনিং চলাকালীন আমরা অনেক লোক ছিলাম, তার মধ্যে আশরাফুল ইসলামও ছিলেন আমাদের সঙ্গে, সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম। তো ওই ট্রেনিং শেষে আমাদের মহেন্দ্রগঞ্জ 11 নম্বর সেক্টরে পাঠান। মহেন্দ্রগঞ্জ 11 নম্বর সেক্টরে বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধ করেছি। তারপর সেখান থেকে আমাদের পাঠানো হয় ময়মনসিংহ ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এই 3 জেলা মিশন দিয়ে আমাদের পাঠানো হয়। আমরা চলে আসি। ওই কর্নেল আবু তাহের সাহেব যেদিন নিহত হন, পা ওনার যেদিন চলে যায়, সেই দিন কর্নেল আবু তাহের সাহেব আমাকে বলেছিলেন যে এই অ্যাডভান্স। আমি বললাম যে স্যার ওদিক থেকে তো আর্টিলারি ফায়ার আসতে আসতে গোলা বর্ষণ হচ্ছে, ওই দিক যাবো না স্যার, একটু পরে যাই, অন্যদিকে যাই। কয় তোমাকে শুট করব। এমন ভাবে আমাকে থ্রেট দেন। তারপর না পারা আস্তে আস্তে অগ্রসর হই, যে মুহূর্তে ঠিক সেই মুহূর্তেই বিশাল একটা শব্দে গোলা বর্ষণ হয়। ওই গোলা আয়শা কর্নেল তাহের স্যারের পায়ের উপর পড়ে। সেখান থেকে কর্নেল তাহের স্যারকে নিয়ে আমরা বান্ডুরে চলে আসি। ইন্ডিয়ান বান্ডুরে চলে আসার পরে ওইখানে খবরাখবর দিয়া তারপরে ওনাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কত তারিখ ছিল তা আমার সঠিক খেয়াল নাই, তবে সেদিন খুব ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আমার সঙ্গী দুইজন, একজনের বাড়ি ছিল টাঙ্গাইল, দুইজনের বাড়ি টাঙ্গাইল। একজনের নাম ছিল আবুল কালাম আজাদ আর একজনের নাম ছিল আবুল কালাম আজাদ তালুকদার। ও তালুকদার গোষ্ঠীর ছেলে।
পিতার নাম হইল সুরেশ খুব, পিতা হইল জিজ্ঞেস মান্না, আর মাতা হইল বিমলা খুব। আমি 71 সনে কলেজে, দুর্গাপুর কলেজে পড়াশোনা করতাম 3rd ইয়ারে। ওই সময় যুদ্ধ যখন শুরু হয় তখন আমি বাড়িতে চলে গেছি, এবং বাড়িতে গিয়া আমরা গ্রামের সবাই ভারতে চলে গেলাম। ভারতে চলে যাওয়ার পরে আমি 7ই মার্চে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ আমি শুনেছি, এবং সেই ভাষণ শুনে আমার সেই মুক্তিযুদ্ধে যাওয়ার উদ্বুদ্ধ হয়েছে। তাই আমি বাগমারা ইয়েতে শিবিরে যখন ছিলাম, কাউকে না বলে আমি মুক্তিযোদ্ধা হিসাবে নাম দিয়েছি। তখন আমাদেরকে নেওয়া যায় ইয়েতে ভুটানে নেওয়া যায়। ভুটানে আমি 1 মাস ট্রেনিং দিই। ভুটানে 1 মাস ট্রেনিং দেওয়ার পরে এবং নিজের গ্রামে চলে আসি। তখন আমাদের ক্যাম্প ছিল রংরানো থেকে আমি বিভিন্ন স্থানে যুদ্ধ করেছি, যেমন ডেঙ্গুরা, নাজিরপুর, ভবানীপুর এবং মনতলা। ওই সমস্ত জায়গায় আমি যুদ্ধ করেছি। কিন্তু শেষের দিকে আমরা যখন নাজিরপুরে যখন যুদ্ধ করলাম, তখন পাঞ্জাবিরা সেই ইয়ে থেকে নাজিরপুর থেকে চলে গেছে কলমাকান্দা এবং দুর্গাপুর। তখন আমরা সেই কলমাকান্দাকে অ্যাটাক করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়ে রাত্রে আমরা যখন রওনা হলাম, তখন ওই কলমাকান্দা ছিল, কলমাকান্দা পাইলট স্কুলে ছিল ইয়ারা, এই পাঞ্জাবরা। আমি ছিলাম ইয়েতে এই চাঁদপুরে। এই চাঁদপুরে থেকে যখন ফাইট করি, তখন এই পাঞ্জাবের মোটার আমার পায়ে আঘাত হয়। তখন পাঞ্জাবের মোটারে আমার পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে, এই যে এখানে আঘাত আছে, এই যে। তখন ওইখান থেকে আমাকে সঙ্গী সাথীরা নিয়ে যায় মহাদেও। সে মহাদেও থেকে আমি মহাদেও ছিলাম 2 দিন। এই মহাদেও থেকে আবার স্ট্রেচারে করে নিয়ে আসে আমাকে রংরা। এই রংরা থেকে আবার অ্যাম্বুলেন্সে নেওয়া যায় তোরাতে ছিলাম 2 দিন। এই তোরা থেকে আমাকে চিকিৎসার জন্য নিয়ে গেছে গুয়াহাটিতে ছিলাম 1 সপ্তাহ। এবং এইটার পরে আমাকে নিয়ে গেল ইয়েতে এই লখনৌ, মানে ভারতের বেস্ট হসপিটাল লখনৌ। এই লখনৌতে আমি 6 মাস চিকিৎসাধীনে ছিলাম। ওখানে যখন কিছুটা ভালো হয়ে গেছে, তখন আমাকে বাংলাদেশে পাঠাইবার জন্য কলকাতায় নিয়ে আসে। কলকাতা থেকে আমরা প্লেন যুগে বাংলাদেশে আসি, এবং সেই বাংলাদেশে আগে যে বঙ্গবন্ধু হসপিটাল ছিল, এটা পিজি হসপিটাল নামে পরিচিত ছিল। এই পিজি হসপিটালে আমি আবার 1 মাস ট্রেনিং দিই, না চিকিৎসা করে 1 মাস চিকিৎসার পরে আমাকে তখন আমি বাড়িতে চলে আসি। এখন বর্তমানে আমি বাড়িতেই আছি, এবং সরকার থেকে আমি 30,000 টাকা মাসে ভাতা পাচ্ছি। তা আমার বক্তব্য এই পর্যন্ত। আমার নাম তিশা গিরো। আমার বাড়ি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরে ইউনিয়নের রামপুর গ্রামে। 1971 সনে যখন মুক্তিযুদ্ধ শুরু হল, তখন আমি 8ম শ্রেণী পাস করেছি। 9ম শ্রেণীতে পড়তেছিলাম, তখনই মুক্তিযুদ্ধ শুরু হয়। এরপরে আমরা যখন দেশের পরিস্থিতি চরম আকার ধারণ করি, তখন আমরা ভারতের মেঘালয়ে চলে যাই। ওখানে গিয়ে আমরা প্রথমে টুকটাক কাজ করি, কারো বাগান বাড়িতে পাথর ভাঙি, আনারস বাগানে কাজ করি। এইভাবে থাকতে থাকতে
একদিন হঠাৎ করে শুনলাম যে মল্লিকাজির মাধ্যমে মল্লিকা বলছেন যে এখানে নারীদের জন্য একটা ক্যাম্প খুলেছে, তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো। তখন আমরা গুরুত্ব দেইনি, বিষয়গুলো আমরা সঠিক এত বেশি গুরুত্ব দিয়ে আমরা জানতে পারিনি। এরপরে আমাদের প্রয়াত প্রধান শিক্ষক গাবির স্যারের সাক্ষাৎ পেলাম। উনিও বললেন যে তোমরা যদি দেশের জন্য একটা কিছু করতে চাও তাহলে এখানে ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে নারীদের জন্য একটা ক্যাম্প খোলা হয়েছে, সেখানে তোমরা আসতে পারো। তার এই কথার পরিপ্রেক্ষিতে আমরা ওখানে চলে যাই। ওখানে আমরা 1 মাস ট্রেনিং দিই। প্রথমে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা ট্রেনিং নিয়ে আমরা সাথেই 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আমরা প্রশিক্ষণ শেষ করে আমরা তাদের সেবা দিই। তাদের ক্যাম্পে গিয়ে আমরা তাদের দেখা করি, কে কোন মুক্তিযোদ্ধা অসুস্থ, তাদের যেভাবে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছি সেইভাবে আমরা কারো যদি আহত হয় তাদেরকে ব্যান্ডেজ দিই, ওষুধ দিই, জ্বরের তাপমাত্রা দেখি। এইভাবে আমরা কাজ করেছি 1 মাস। আমাদের ক্যাম্প ছিল রঙারাই। সেই ক্যাম্পের নাম রাখছিলেন ক্যাপ্টেন চৌহান তার স্ত্রীর নামে কমলা ক্যাম্প। আর পুরুষ মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পের নাম ছিল ইউথ ক্যাম্প। আমরা সেই ইউথ ক্যাম্পে গিয়ে ইউথ ক্যাম্পে যতজন মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে আমরা সেবা দিয়েছি। এরপরে সেবা দেওয়ার পরে যখন 15ই ডিসেম্বর চলে আসলো, তখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন চৌহান বিদায় দিলেন এবং বলেছিলেন আজকে তড়িৎ গতিতে তোমাদের জন্য যে সনদপত্র আমার দেওয়ার কথা সেটা আমি দিতে পারছি না। তোমরা একদিন এই সনদপত্রের জন্য তোমরা যা 15 জন, আমাদের দলে ছিল 15 জন, সে 15 জন মিলে এই সনদপত্রের জন্য তোমরা চলে আসবে। কিন্তু 15 নভেম্বরে যখন আমরা যেখানে আমরা অবস্থান করছিলাম সেখানে চলে আসি, রাত যখন পোহালো তখন আমরা শুনি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এরপরে যার মতে আমরা বাংলাদেশে ফিরে এসেছি। কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না এবং শেষ পর্যন্ত ক্যাপ্টেন চৌহান যে আমাদেরকে বলেছিলেন যে তোমাদের সনদপত্র আমি দিয়ে দেব, এটা তোমরা একদিন নিতে আসবে। কিন্তু কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এতই ব্যস্ত ছিলাম, দেশের টানে আমরা চলে আসলাম, কারোর সাথে যোগাযোগ করতেও পারি না এবং সেই সনদপত্র আমরা আনতেও পারি না। এইভাবে আমরা স্বাধীনতা যুদ্ধে সামান্যতম মুক্তিযোদ্ধাদের সেবা করে কিছুটা হলেও দেশের জন্য অবদান রেখেছি। এখন আমি 1984 সনে কবি মতেন্দ্র খিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি 4 সন্তানের জননী। আমি 40 বছর মিশনারি স্কুলে শিক্ষকতার কাজ করেছি। এখন আমি অবসর নিয়েছি, এখন আমি গৃহিণী। সাংমা। আমার পিতার নাম মৃত পরিমল মারাক, মাতা হীরাবতী সাংমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বয়স বর্তমানে 68 বছরের মতো। যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 20-21 বছরের মতো। তখন আমি যুবক ছিলাম। তারপর আমি তরুণ সাংমা। আমার পিতার নাম মৃত পরিমল মারাক, মাতা হীরাবতী সাংমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বয়স বর্তমানে
68 বছর মতো। যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 20-21 বছরের মতো। তখন আমি যুবক ছিলাম। তারপর আমি তরুণ সাংমা। আমার পিতার নাম মৃত পরিমল মারাক, মাতা হীরাবতী সাংমা। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বয়স বর্তমানে 68 বছরের মতো। যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 20-21 বছরের মতো। তখন আমি যুবক ছিলাম। তারপর নাম হইল অধীর মারাক, পিতার নাম হইল রমেশ সাংমা, আর মায়ের নাম হইল নীরবালা। আমরা যেমন ট্রেনিং দেওয়া হয়েছে আমাদের 11 নং সেক্টর তুরাতে 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন মানে আমরা সবসময় রাখা হয়েছে হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার থেকে আমরা মানে সবসময় আমরা পাঠাইতো অপারেশনে, যেদিকে শত্রু আছে ওই রাস্তা ব্লক করবার জন্য। এই তো আমাদের এই কারণ। আর সময় সময় পাঠাইতো অপারেশনে, মানে ভিতরে মানে এককালীন যাওয়া হয়েছে নকলা পূর্ব বসছে মাখন দাও বাকি জাঙা 70, 72, 73 যোগ না যোগ আর কি ছিল। কোনো কি 25 নুমা বাস আমার এত খেয়াল নেই। 25 মা 30 নুমা তোরা 1 মাস 15 দিন। 1 মাস 15 দিনের মধ্যে আমাদের আবার ই করে দেয় আর কি, ট্রান্সফার করে দেয় সেন্টার থেকে। আমরা 2 কোম্পানি, 1 নম্বর 2 নম্বর এই মাত্রই আর কি। আপনার সঙ্গী কে কে ছিল? সঙ্গী তো বহুত, ওরা খারে কম খারে তবে কইতে বহুত। কোম্পানির মধ্যে 150-200 জন করে আনলো। সঙ্গী তো বহুত, নেত্রকোনারা আছে, কত জায়গার আছে, ওগুলা নামও মনে নেই। মান্ডি তো হালগাত জিনেগাদি বহু, তারপরে ময়ূরমনগর হালগাত বহু। আমরা হালগাত আর মান্ডি ছিলাম 12 জন আমার কোম্পানি। 12 জন আদিবাসী ছিলাম আর কি। আচ্ছা।